অর্ণব, মৌসুমীর বিয়ে ঠিক হয়ে গেছে, আর 1 সপ্তাহ পর ওর বিয়ে। দীপিকা ম্যাম, আমাকে যা করেই হোক না কেন একবার মৌমিতা ম্যামের সঙ্গে কথা বলতে হবে। ওর জানা উচিত জেন্টেলম্যান পোশাক পরে ওর বাবা কত বড় ফ্রড। হ্যাঁ অর্ণব, আমিও সেটাই চাই। আমি তোমার হয়ে সাক্ষী দেব। আমি অতীতে যে ভুলটা করেছি সেই ভুলটা আমি শুধরাতে চাই। আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করে দেব। তারপর মধু, তুমি কেমন আছো? হাঁটতে সমস্যা হচ্ছে নাকি? এখন অনেকটা ভালো আছি দীপিকা ম্যাডাম। এখন তো অনেকটাই হাঁটতে পারি। আমার মনে হয় আর কয়েকদিন পর আমি একেবারে সুস্থ হয়ে যাব। তারপর আমি আমার স্বামী আর মেয়ের কাছে ফিরে যেতে পারবো। হ্যাঁ মধু, তুমি অবশ্যই ফিরে যেও। আমি তোমার জন্য মন থেকে প্রে করি। আচ্ছা দীপিকা ম্যাডাম, আমি যে আপনাকে খোঁজ নিতে বলেছিলাম, আপনি নিয়েছিলেন? ও হ্যাঁ, আমি তো তোমায় বলতে ভুলেই গেছি। তোমার স্বামী লক্ষণ আর তোমার মেয়ে পিউ অ্যাক্সিডেন্টের পর পুরোপুরি সুস্থ আছে, আর ওরা এখনো সেই বাড়িতেই থাকে। তুমি চাইলেই তাদের সঙ্গে দেখা করতে পারো, আর তাদের কাছে ফিরে যেতেও পারো। আমি ফিরে যাব, তবে তার আগে আমার একটা কাজ আছে। কাজটা কমপ্লিট না করে আমি যেতে পারবো না। কাজ আছে? কি কাজ? অর্ণব আমাকে অনেক সাহায্য করেছে। ওর জীবনের মূল্যবান 6 মাস আমাকে দিয়েছে। সেই সময়টা ওর মৌসুমীকে খোঁজা দরকার ছিল, কিন্তু সেই সময় ও তা না করে আমার মতো অসহায়কে সাহায্য করেছে। এখন আমার ওকে সাহায্য করা উচিত। সে তো ঠিক আছে, কিন্তু তুমি ওকে কিভাবে সাহায্য করবে? ওর হয়ে আমি মৌসুমীর সঙ্গে কথা বলবো। আমি সবকিছু মৌসুমীকে খুলে বলবো, আর চেষ্টা করব যাতে মৌসুমী আবার অর্ণবের জীবনে ফিরে আসে। আর আমার বিশ্বাস আমি এই কাজ করতে সফল হব। এদিকে সুজাতা দেবী একটি মেয়ের ফটো নিয়ে লক্ষণকে দেখায় আর বলে, বাবা লক্ষণ, এই দেখো, এর নাম হচ্ছে মিঠু, গ্রামের মেয়ে। বাবা মা ছোটবেলায় মারা গেছে। তখন থেকেই মেয়েটা তার কাকা কাকির কাছে মানুষ। আমি খোঁজ নিয়ে দেখেছি, এরা খুবই ভালো মানুষ, খুবই সাদাসিধে, তবে খুবই গরিব। আমার বিশ্বাস এ তোমার সংসারে এলে হ্যাঁ শুনছি, মায়ের ভালোবাসা দিতে পারবে। এটার ছবিটা দেখো, তুমি আমার তোমার যদি পছন্দ হয় তাহলেই তো আমি কথা এগোতে পারবো। কিন্তু মাসিমা, মধুকে ছেড়ে আমি কি করে অন্য মেয়েকে বিয়ে করতে পারবো? এ বিষয়ে তো আমরা আগেই কথা বলেছি বাবা। আর বিয়ে তো তুমি তোমার জন্য করছো না, তোমার মেয়ের জন্য করছো। এখন আর এত কিছু ভাবার সময় নেই। তুমি মেয়েটিকে দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে আমি ঘটক মশাইয়ের সাথে কথা বলবো। আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমার ছবি দেখতে লাগবে না। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কথা বলুন। এরপর সুজাতা দেবী লক্ষণের বিয়ের কথা পাকা করেন। অন্যদিকে মধু ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এখন সে কারোর সাহায্য ছাড়াই ভালোভাবে হাঁটাচলা করতে পারত। ডক্টর মহিমা তাকে দেখে বলেন, আরে বাহ মধু, তুমি তো একেবারে ফিট হয়ে গেছো। সত্যি, তোমার মতো এত দ্রুত কোনো পেশেন্ট রিকভারি করতে পারবে না। তুমি যা করেছো তা একেবারেই অবিশ্বাস্য। ডাক্তার ম্যাডাম, এইসব আপনাদের দুজনের জন্যই সম্ভব হয়েছে। আপনি আর অর্ণব আমাকে এতটা সাপোর্ট না করলে আমি এত তাড়াতাড়ি কখনোই সুস্থ হতে পারতাম না। আমাদের সঙ্গে সঙ্গে তোমার নিজেরও ক্রেডিট রয়েছে। তোমার মনোবল আর সাহস এত বেশি যে তুমি সেটাকে কাজে লাগিয়েছো, আর আজ এত বেশি সফল হয়েছো। যাক, এবার থেকে কিন্তু তুমি পুরোপুরি সুস্থ, বুঝলে? 2 দিন পর মধু অর্ণবকে বলে, অর্ণব, আমি আজ মৌসুমীর সাথে কথা বলতে যাচ্ছি। আমার বিশ্বাস ও আমার কথা অগ্রাহ্য করবে না। মধু, কেন তুমি নিজেকে সমস্যায় ফেলছো? তুমি জানো না মধুর বাবা কত বড় ডেঞ্জারাস মানুষ? তাছাড়া তুমি এখন সুস্থ হয়ে গেছো, তোমার উচিত এখন তোমার পরিবারের কাছে ফিরে যাওয়া। যে মানুষটা আমাকে এত সাহায্য করেছে, আমাকে একটা নতুন জীবন দিয়েছে, তাকে আমি এভাবে একা ছেড়ে কি করে যেতে পারি অর্ণব? আমি তোমাকে তোমার ভালোবাসা মানে তোমার মৌসুমীকে ফিরিয়ে দেব। আমি একটু পরেই বেরোবো। আমি খবর পেয়েছি ওরা আজ একটা 5 স্টার হোটেলে যাচ্ছে। ওখানে ওর সঙ্গে আমি দেখা করে নেব। মৌসুমী তার হবু স্বামী রিতেশের সঙ্গে একটি 5 স্টার হোটেলে দাঁড়িয়েছিল। তখন রিতেশ মৌসুমীকে বলে, দেখো মৌসুমী, 6 লাখ টাকা দিয়ে এই হোটেলটা বুক করেছি। খুব সুন্দর, তাই না? ভালো। কি হলো মৌসুমী? আমার যেন বারবার মনে হচ্ছে তুমি এই বিয়েতে খুশি না। তুমি আমার সঙ্গে বিয়ে করতে রাজি না? না, তোমার যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। না মানে এমন কোনো কথা না। আমি বিয়ে করতে চাই, আমি হ্যাপি থাকতে চাই। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। দেখো, সত্যি কথা না বললে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না, তাতে করে দুটো জীবনই নষ্ট হবে। মৌসুমী এবার কেঁদে ফেলে। তার কান্না দেখে রিতেশ তাকে বোঝায়। তখন সে ধীরে ধীরে বলে, অর্ণব আমার জীবনের প্রথম প্রেম। আমি ওকে কোনো মতে ভুলতে পারছি না। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বাবা ওকে পছন্দ করত, ওকে জীবনে দাঁড়াতেও বলেছিল, কিন্তু আমি জানতাম না যে ও এত বড় ফ্রড। মানে? অর্ণব হলো একজন ড্রাগ এডিক্ট। ও
ও হোটেল থেকে টাকা চুরি করে ড্রাগের নেশা করত, আর এসব করতে গিয়ে একদিন ধরা পড়ে, তারপর ওর জেল হয়ে যায়। ও বাবা, তাহলে তো ভালোই হয়েছে ওর সঙ্গে তোমার বিয়ে হয়নি। হ্যাঁ, কিন্তু আমি ওকে কোনোভাবেই নিজের মন থেকে দূর করতে পারছি না। সবকিছু জেনে শুনেও বারবার ওর কথা আমার মনে পড়ে। আমি ওর কথা চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আমি কোনোভাবে নিজেকে স্থির রাখতে পারছি না। এই বলে মৌসুমী কাঁদতে আরম্ভ করে। ঠিক তখনই মধু সেখানে আসে আর বলে, তুমি স্থির থাকতে পারছো না তো? কারণ তুমি তো জানো যে অর্ণব কখনোই এরকম ছিল না। ও কখনোই ড্রাগ এডিক্ট বা ফ্রড হতেই পারে না। তুমি তুমি কে? তুমি অর্ণবের কথা জানলে কি করে? আমি অর্ণবের বন্ধু। অর্ণবের বন্ধু? কিন্তু অর্ণবের তো কোনো বন্ধু ছিল না। আমি অর্ণবের বন্ধু কিভাবে হলাম সেটা আমি পরে বলবো। আগে তুমি ভালো করে শোনো। তুমি অর্ণবের ব্যাপারে যতটুকু জেনেছো সেটা মিথ্যে। অর্ণব কখনোই চোর বা ড্রাগ এডিক্ট নয়। তোমার বাবা মিথ্যা অর্ণবকে এই কেসে ফাঁসিয়েছেন। এইসব তুমি কি বলছো? না জেনে শুনে তোমার এভাবে বলা উচিত নয়। আমি না জেনে শুনে বা মিথ্যে কোনোটাই বলছি না। তোমার বাবা কখনোই চাইতেন না অর্ণবের মতো একজন সর্বহারা আর গরিব ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক। তাই তিনি লোক লাগিয়ে গুন্ডা পাঠিয়ে হোটেলে ডাকাতি করিয়েছিলেন। আর হোটেলের মালিক তোমার বাবার ভালো বন্ধু, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। তারা প্ল্যান করে এই কাণ্ড করিয়েছেন যাতে করে অর্ণব তোমার জীবন থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু আমি যে এসব বিশ্বাস করতে পারছি না। বাবা কি এরকম করতে পারে? ঠিক আছে, তোমার আমার কথা বিশ্বাস হলো না তো, কিন্তু তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট মিস দীপিকা, উনি তো আর মিথ্যে কথা বলবেন না। তুমি ওনাকেই জিজ্ঞাসা করতে পারো, উনি সমস্ত সত্যিটা তোমাকে বলবেন। সব থেকে বড় কথা, তোমার একবার অর্ণবের সঙ্গে দেখা করা উচিত, ওর সঙ্গে কথা বলা উচিত। দেখো তোমায় ও কি বলতে চায়, তারপর তুমি না হয় যাকে হোক বিয়ে করে নিও, তাতে কারোর কোনো আপত্তি থাকবে না। না 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 না, আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না। এ হতেই পারে না। এমন সময় রিতেশ মৌসুমীকে বুঝিয়ে বলে, উনি একদম ঠিক বলেছেন মৌসুমী। আমার মনে হয় তোমার একবার অর্ণব আর দীপিকার সঙ্গে কথা বলা উচিত। আসল সত্যটা জানা সবারই অধিকার আছে। তুমি একবার অন্য কিছু সুযোগ নাও, ওর সঙ্গে কথা বলে দেখো। ওদেরও তো কিছু বলার থাকতে পারে। এইভাবে বিনা দোষে ওদেরকে শাস্তি দেওয়াটা উচিত হবে না। থ্যাংক ইউ দাদা, আপনি অনেক বড় উপকার করলেন। মেনশন নট। আচ্ছা, আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি? আপনাকে দেখে কেন চেনা চেনা মনে হচ্ছে? আরে আমার মতোই হয়তো কাউকে দেখেছেন, তাই হয়তো আমাকে এত চেনা চেনা মনে হচ্ছে। এতে আর নতুন কি, আমাদের প্রায়ই কাউকে না কাউকে নিজের খুব চেনা মনে হয়। আসলে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে একই দেখতে। মধুর কথা শুনে রিতেশের মনে খটকা লেগে যায়। তার বারবার মনে হতে থাকে যে সে মধুকে আগে কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না যে সে কোথায় দেখেছে। এরপর তারা তিনজনে হোটেল ছেড়ে বেরিয়ে আসে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে বাবা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারে। আমি যাকে ভালোবাসি তাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য বাবা এত নিচে নামতে পারে। মৌসুমী, তোমার যদি এ বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তুমি আমার সঙ্গে চলো। আজকে তুমি কনফিউশনটা দূর করে নাও। এরপর সবাই মধুর সঙ্গে অর্ণবের বাড়িতে যায়। অর্ণবের সঙ্গে দেখা করে মৌসুমী কাঁদতে কাঁদতে বলে, অর্ণব তুমি কেমন আছো? এতদিন তুমি আমার সঙ্গে যোগাযোগ করোনি কেন বলো? কি করে করব মৌসুমী? তুমি তো জানো তোমার বাবা আমার জন্য কত বড় ফাঁদ পেতে রেখেছিল। কিন্তু আমার তো এই কথা একেবারে বিশ্বাস হচ্ছে না। আমি যার জন্য কষ্ট পেয়ে আবার অন্য জীবন বেছে নিয়েছিলাম, যে আসল চোর নয়, যে আমাকে ভালোবাসে। মিস দীপিকা, আপনি তো এত বছর ধরে আমাকে চেনেন, আপনি সত্যিটা বলুন। অর্ণব একদম ঠিক কথা বলছে মৌসুমী। সত্যি তোমার বাবা এই প্ল্যানটা করে অর্ণবকে তোমার থেকে দূরে সরাতে চেয়েছিলেন, আর এটা আমিও ওনার সাহায্য করেছি। কিন্তু আমি বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণরূপে অন্যায়। মিস দীপিকার কথা শুনে মৌসুমী কান্নাকাটি শুরু করে এবং বলে, এবার কি হবে? আমার তো অন্যজনের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, লোকজন সবাই জানে, আর মাত্র 2 দিন পর আমার বিয়ে। এই পরিস্থিতিতে আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় রিতেশ এগিয়ে আসে এবং বলে, ওসব কথা তুমি চিন্তা করো না, তোমার মন যা চায় তুমি তাই করবে। মৌসুমী অর্ণবের কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলে, অর্ণব, শেষ পর্যন্ত উপরওয়ালার ইচ্ছায় আমাদের দেখা হয়েছে। আমি তোমাকে প্রমিস করছি আর কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে অবিশ্বাস করব না, আর তোমার হাত ছেড়ে কোথাও যাব না। এভাবে মৌসুমী এবং অর্ণবের মিল হয়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা সবার মুখে হাসি ফুটে ওঠে। অর্ণব এবং মৌসুমী সবাইকে ধন্যবাদ জানায়। এরপর মধু বলে, যাক, আমি যে কাজটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেটা করতে পেরেছি, এর জন্য আমি অনেক খুশি। আমার কাজ এখানেই শেষ হলো। এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আমার মেয়ে আমার স্বামীর কাছে। না জানি ওরা আমার জন্য কত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তাহলে তুমি কবে যাচ্ছ মধু? আমি কালই রওনা দেব। এরপর সবাই সেখান থেকে চলে যায়।
যেতে যেতে রিতেশ ঠিক করে যে সমস্ত বন্ধু বান্ধবদেরকে বিয়ে ক্যান্সেলের খবরটা দিয়ে দেবে। এজন্য সে প্রথমে লক্ষণের কাছে যায়। এদিকে সুজাতা দেবী, লক্ষণ এবং পিউ সেই বাড়ি ছেড়ে অন্য একটি শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় তিনি লক্ষণকে বলেন, লক্ষণ, গাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করো বাবা, ট্রেনে টাইম পেরিয়ে যাচ্ছে। মাসিমা, এই ঘরে আমি মধুকে নিয়ে এসেছিলাম, এখন যেন আমার কোথাও যেতেও ইচ্ছা করছে না। এইসব কি কথা লক্ষণ? আর 4 দিন পর তোমার বিয়ে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন যদি তুমি এই বাড়ি ছেড়ে না যাও তাহলে কি করে হবে? আর আমরা যদি এই বাড়িতে বসে থাকি তাহলে আমরা কেউই মুভ অন করতে পারবো না। পিবের কথাটা একটু ভাবো, ওর কথাটা মনে করে আমাদের এখান থেকে চলে যেতেই হবে। সুজাতা দেবী যখন এইসব কথা বলছিলেন ঠিক তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। সুজাতা দেবী গিয়ে দরজা খোলেন এবং ফিরে এসে বলেন, বাবা, তোর বন্ধু রিতেশ এসেছে, ওর সঙ্গে কথা বল, আমি তোদের জন্য চা করে আনছি। এই বলে সুজাতা দেবী সেখান থেকে চলে যায়। এরপর রিতেশ তার বিয়ে ভাঙার কথা লক্ষণকে বলে, যা শুনে লক্ষণ খুবই অবাক হয়ে যায় এবং বলে, তোর বিয়ে তো এইভাবে ভেঙে গেল, কিন্তু তোকে দেখে তো একটুকু দুঃখী মনে হচ্ছে না। এরপর রিতেশ সব ঘটনা লক্ষণকে খুলে বলে এবং বলে কিভাবে তারা দুজন ভালোবাসার মানুষকে একে অপরের কাছে এনেছে এবং আরো বাকিরা কিভাবে তাদেরকে সাহায্য করেছে, যা শুনে লক্ষণও হেসে ফেলে। লক্ষণও রিতেশকে বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলে। এরপর রিতেশ অন্য বন্ধুদের কাছে যাবে বলে লক্ষণের কাছে বিদায় নেয় এবং বেরোতে গিয়ে তার চোখে পড়ে দেওয়ালে টাঙানো মধুর ছবির উপরে। ছবি দেখে রিতেশ খুবই অবাক হয় এবং বলে, আরে একে তুই চিনিস না? এই তো মধু। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এ তো এখনো বেঁচে আছে। তোর কি মাথা খারাপ নাকি? কি আবল তাবল বকছিস? এরপর রিতেশ লক্ষণকে মধুর ব্যাপারে সবকিছু বলে, যা শুনে লক্ষণ একটু অবাক হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে বলে, রিতেশ বন্ধু, আমাকে তুই সত্যি কথা বলছিস? আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চল, আমি এক মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারছি না। সবকিছু শুনে সুজাতা দেবী বলেন, সত্যি মধু বেঁচে আছে? যদি এ কথাই সত্যি হয় তাহলে এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। উপরওয়ালা, রিতেশের কথা যেন সত্যি হয়। চলো বাবা, আমরা সবাই মিলে গিয়ে মধুর সঙ্গে দেখা করি। এরপর তারা সবাই মিলে মধুর সঙ্গে দেখা করতে অর্ণবের বাড়িতে যায়। সেই সময় মধু বাগানে ফুল গাছে জল দিচ্ছিল। হঠাৎ করে সবাইকে সামনে দেখে মধু আনন্দে চেঁচিয়ে ওঠে এবং বলে, লক্ষণ, পিউ, তোমরা তোমরা কোথায় ছিলে? তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছো? এসব কথা বলতে বলতে মধু কান্নাকাটি করতে শুরু করে। এদিকে পিউ ছুটতে ছুটতে তার মায়ের গলা জড়িয়ে ধরে। মা, মা, তুমি ভালো আছো মা? তুমি এতদিন আমাদেরকে ছেড়ে কোথায় ছিলে মা? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তুমি এবার আমাকে ছেড়ে যাবে না তো মা? চলো না মা, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। হ্যাঁ মা, আমি তোমাদের সঙ্গে বাড়ি যাব। আমি আর কোথাও যাব না। আমিও তোমাদেরকে খুব মিস করেছি সোনা। লক্ষণ, মধু এবং পিউ একে অপরকে জড়াজড়ি করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সুজাতা দেবীকে দেখে মধু তাকে জড়িয়ে ধরে কাঁদে। তখন সুজাতা দেবী বলেন, আরে মা, তুই এতদিন কেন আমাদের সাথে যোগাযোগ করিসনি বল? আমাদের কত দুশ্চিন্তায় দিন কেটেছে জানিস তুই? মাসিমা, আমার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমি চাইলেও আপনাদের কাছে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারতাম না। এরপর মধু তার জীবনের 6 মাসের ঘটনা এক এক করে বলতে থাকে। সবকিছু শোনার পর সবাই মধুকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর থেকে তারা আনন্দের সঙ্গে বসবাস শুরু করে। কিছুদিন পর সুজাতা দেবী সবাইকে নিয়ে কাছের মন্দিরে পুজো দিতে যান এবং বলেন, মধুমা, আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, তবে উপরওয়ালা আমাদের জীবন আবার আগের মতো আনন্দময় করে দিয়েছে। এখন ভালো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার বাবা এবং দাদার জন্য প্রার্থনা করো, দেখবে উপরওয়ালা সবকিছু ঠিক করে দেবে। মাসিমা, আমি আমার মাকে হারিয়েছি, তবে এখন মনে হয় আমার মা আমার কাছেই আছে। আমার অনুপস্থিতিতে আপনি আমার মেয়ের দেখাশোনা করেছেন, লক্ষণকে মায়ের সাপোর্ট দিয়েছেন। আপনি আমাদের যেভাবে দেখাশোনা করেছেন, যেভাবে গাইড করেছেন, আপনাকে যেন আমার নিজের মা বলেই মনে হয়। এরপর তারা সবাই মিলে মন্দিরে পুজো দেয়। পুজো দেওয়ার পর সেখান থেকে ফিরে আসার সময় হঠাৎ মতো শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে। তখন সে বলে, কি ব্যাপার, এখানে আমাকে কে নাম ধরে ডাকছে? আমার যেন মনে হলো কেউ মধু মধু করে ডাকছে। চলো তো এগিয়ে গিয়ে দেখি। এই বলে মধু, সুজাতা দেবী, লক্ষণ ও পিউ সেদিকে এগিয়ে যায় এবং মধু দেখে মধুর দাদা রাকেশ
এবং তার বাবা মিথিলেশ বাবু সেখানে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে মধু একেবারে অবাক হয়ে যায় এবং বলে, দাদা, বাবা, তোমরা তোমরা কোথায় ছিলে? তোমরা ভালো আছো তো? আমি কত তোমাদেরকে খুঁজেছি জানো। হ্যাঁ মা, আমরা ভালো আছি। আমরাও তো অনেক খোঁজ করেছি, তুই ভালো আছিস কিনা। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমি তোমাদের খোঁজ করার জন্য তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। আর আমি এটাও শুনলাম যে মা আমার জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে না না, এ কি বলিস? তোর মা তো অনেকদিন আগে থেকে ক্যান্সারে ভুগছিল। আমরা কখনোই তোকে জানাতে দিতে চাইনি। এরপর লক্ষণের কাছে মধুর বাবা ক্ষমা চায়। মিথিলেশ বাবু লক্ষণকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন যে তারা নিজেদের ইগোর জন্য তাদের মেয়ের সুখটাকে ইগনোর করে দিয়েছেন। এরপর মিথিলেশ বাবুকে তাদের মেয়ের কথা বলে। নাতনিকে পেয়ে মিথিলেশ বাবু খুবই খুশি হন এবং তাকে কোলে তুলে নেন। এরপর মধু বলে, বাবা, দাদা, আমরা সবাই মিলে একই সঙ্গে একই বাড়িতে থাকবো। বাবা, আমি তোমাদেরকে আর কোথাও যেতে দেব না। এতদিন পর আমি আমার মধুর মুখ আসল হাসি দেখলাম। আজ 9 বছর ধরে মেয়েটি আপনাদের জন্য ছটফট করেছে। আপনাদের ছেড়েও একদিনও শান্তিতে থাকতে পারেনি। আপনারা আর মেয়েটিকে কষ্ট দেবেন না। এবার সবাই মিলে একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো। সুজাতা দেবীর কথা শুনে সবাই সম্মতি দেয় এবং সবাই একসঙ্গে বাড়ির দিকেই রওনা দেয়।